বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পরই শুরু হয়েছে এক নীরব কিন্তু গভীর কূটনৈতিক খেলা। আর সেই খেলার প্রথম বড় মঞ্চ দিল্লি সফর। বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ দুই মুখ ডক্টর খলিলুর রহমান ও হুমায়ুন কবিরের দিল্লি সফর ঘিরে নড়েচড়ে বসেছে ভারত। ভারত কি আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সরকারের ওপর চাপ তৈরি করবে, নাকি ডক্টর ইউনূস ভারতের প্রস্তাব যেভাবে ফিরিয়ে দিয়েছিল সেই একই পথে হাঁটবে বিএনপি? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে যুক্ত আছেন ভারতের সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক গৌতম লাহিড়ী। আপনাকে স্বাগত ও কৃতজ্ঞতা জানাই আমাদের সময় দেওয়ার জন্য। বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রথম দিল্লি সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রীর এস জয়শঙ্কর সহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। নতুন সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা প্রথম দিল্লি সফরকে ভারত যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেন? গুরুত্ব দেওয়া বলতে কি বোঝায় আমি সেটা জানি না। সেটা হচ্ছে যে প্রথম কথা, ভারত সরকার এই সফরটাকে ঘোষণাই করেনি আনুষ্ঠানিকভাবে। কারণ হচ্ছে, ঘোষণা না করার একটা বড় কারণ হচ্ছে, কারণ বাংলাদেশ থেকে প্রস্তাব এসেছিল তারা মরিশাস যাওয়ার পথে ভারত হয়ে যেতে চান। ফলে ভারত হয়ে যাচ্ছেন যখন, স্বাভাবিকভাবেই ভারতের যারা উচ্চপদস্থ তার যারা কাউন্টার পার্ট তাদের সঙ্গে যিনি সাক্ষাৎ করবেন তারা সময় দেবেন। এটা আশা করা যায় আরকি। সেই কারণেই উম আ তাতে অবশ্যই, যেহেতু তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর এই ১ম কোন মন্ত্রী, উচ্চ পর্যায়ের মন্ত্রী আগ্রহ প্রকাশ করবেন ভারতে আসার জন্য। সেজন্য ভারত এটাকে ইতিবাচক ভাবেই দেখছে এবং তাদের প্রতি সম্মান দেখানোর, যেটা তুমি বলতে পারো, সম্মান নিশ্চয়ই তাকে দেখানো হবে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমি যেটা দেখলাম, তার যে ভারতের যে সফর ২ দিনের, ২ দিনের বলতে গেলে অ্যাকচুয়ালি ২ টি রাত। কারণ আজকে তিনি পৌঁছাবেন সন্ধ্যাবেলায় এবং রাতে সম্ভবত অজিত ডোভালের সঙ্গে বৈঠক হতে পারে। এই বৈঠকটি বেশি গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বক্তব্য বৈঠক হতে পারে। আগামীকাল তার আরকি সারাদিনে যে প্রোগ্রাম এখন পর্যন্ত আছে সেটা হলো, তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করবেন। মানে সরকারি বৈঠক হলে সেটা হায়দ্রাবাদ হাউসে হয়ে থাকে, এটা হায়দ্রাবাদে যে হচ্ছে না। এবং তিনি বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে যাবেন এবং একই রকমভাবে তিনি পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছে আমি শুনেছি। যদি হরদীপ পুরী অন্য কোনো কাজে ব্যস্ত না থাকেন, নিশ্চয়ই তার সাক্ষাৎ হতে পারে। সেটা আমি গতকাল রাত পর্যন্ত জানি, সেই সাক্ষাৎকারটা এখনো নিশ্চিত হয়নি। হয়তো হয়ে যাবে আজকে, আশা করছি। কিন্তু যেটা গুরুত্ব নিশ্চয়ই এই বিষয়টার মধ্যে আওয়ামী লীগ বা ইত্যাদি প্রসঙ্গ থাকতে পারে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই সফরটাকে অত্যন্ত গোপনীয়তার মোড়কে প্রায় বলা যায় আটকে রাখা হয়েছে। প্রায় কোনো জায়গাতেই এদের সঙ্গে সাংবাদিকদের কথা বলার কোনো সুযোগ নাই এবং তারা চাইছেনও না কথা বলতে, যেটা শুনেছি। তারা আগামীকাল সকালে মা হাই কমিশনার রিয়াজ আব্দুল্লাহর বাড়িতে তার পছন্দের কিছু সিনিয়র সাংবাদিকদের তিনি আমন্ত্রণ করেছেন এবং এটাও জানা গেছে সেটাও অফ দ্য রেকর্ড। মানে সেখান থেকে কোনো কথাবার্তা যা আলোচনা হতে পারে সেটা বাইরে প্রকাশও করা হবে না। এরকম আরকি। এই একটা গোপনীয়তা যে রাখা হচ্ছে, এটা থেকেই মনে হয় যে আ এই সফরের খুব মানে জাঁকজমক কিংবা যাকে বলা যায় চমক বা কোনো বড় ঘোষণা, এরকম কিছু আশা করছি না। আমরা অন্তত করছি না। কারণ এটাকে একটা ট্রানজিট ভিজিট, এবং যে কারণে বৈঠকটাকে তুমি যদি কূটনৈতিক পরিভাষায় বলো, তাহলে এটা হবে একটা সৌজন্যমূলক বৈঠক। এটা অফিসিয়াল দ্বিপাক্ষিক বৈঠক নয়। তবে এই ১ম যেহেতু বৈঠক হচ্ছে তারেক রহমান সরকার আসার পর, আমার আমি সামগ্রিকভাবে যা কথা বলে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে এরা একে অপরকে বোঝা, জানা এবং ভবিষ্যতে কিভাবে ২ দেশের সম্পর্ক মোড় নিতে পারে সেই বিষয়ে একটা রোড ম্যাপ নিয়ে হয়তো আলোচনা হতে পারে সর্বস্তরে। আর এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন যেগুলো রয়েছে, আশু প্রয়োজন, সেটা হচ্ছে বাণিজ্য সংক্রান্ত যে বাধাগুলো রয়েছে সেগুলোকে প্রত্যাহার করা এবং একই সঙ্গে ডিজেলের যে ক্রাইসিস,
ভারতেও ডিজেলের চাহিদা প্রচুর। এখন এই মুহূর্তে কতটা ভারত দিতে পারবে এই নিঃসন্দেহে, যেটা ৭,০০০ টন যাচ্ছে, ১,০০০ টন হয়তো বড়জোর বাড়তি হতে পারে। কিন্তু বাংলাদেশের যে দাবি যে ৫০,০০০ টন দেওয়া, সেটা বাজার দেওয়া এখন হবে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, বলো এর পরের প্রশ্ন। নির্বাচনের আগে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করেছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ভারতও রাজনৈতিক দল নিষিদ্ধ করাকে সমর্থন করেনি। কিন্তু সরকার গঠনের ১ মাসের মাথায় সেই বিএনপি এবার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যাচ্ছে। এ ব্যাপারে ভারত কি খলিলুর রহমানকে কোনো বার্তা দিতে পারে, যাতে আওয়ামী লীগ রাজনীতির করার সুযোগ পায়? আমার মনে হয় তাই। ভারত তার নীতির কোনো পরিবর্তন করেনি। ভারত মনে করে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স হওয়া উচিত এবং তাতে বৃহত্তম রাজনৈতিক দল তার নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া উচিত এবং সেটা বাংলাদেশের মানুষ তারপরে পছন্দ করে নেবেন। তারা তাকে পছন্দ করবেন কি করবেন না। কিন্তু জোর করে কোনো নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ায় তারেক রহমান স্বয়ং বলেছিলেন তিনি নিষেধাজ্ঞায় বিশ্বাস করেন না। দ্বিতীয় কথা, আমার যেটা মনে হয়েছে, আমি যতদূর খবর পেয়েছি, বোধহয় খবরটার মধ্যে কোনো একটা বিভ্রান্তি আছে। বিভ্রান্তি আছে এই কারণে যে আমাকে যা বিএনপি সূত্র থেকে যা বলা হয়েছে সেটা হচ্ছে এটা মিডিয়া মিস ইন্টারপ্রেট করেছে। এটা একটা অন্য একটা আইনের একটা ধারা কিছু বদলানো হচ্ছে। সে আইনটা শেখ হাসিনাই করে গিয়েছিলেন ২০০৯ এ। আ এটা আর যেটা মাইলককে যে নিষিদ্ধ করা হয়েছিল, ইউনূস সরকার করেছিলেন, সেটা তো একটা এক্সিকিউটিভ অর্ডার অর্থাৎ প্রশাসনিক আদেশে, সেটা কোনো অর্ডিন্যান্স নয়। ফলে প্রশাসনিক আদেশটাকে বিল আকারে আনতে গেলে নতুন করে বিল আনতে হয়। কিন্তু সেটা করবে কিনা আমার খুব সন্দেহ আছে। আর এটা করলে ভারত কেন, পৃথিবীর কোন দেশ সমর্থন করবে না। একটা বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে, বিএনপিকে তো আর কখনোই নিষিদ্ধ ঘোষণা করেনি আওয়ামী লীগ। তাদের প্রতি হয়তো অন্য অনেক অন্যায় হয়ে থাকতে পারে। তাদেরকে গণতান্ত্রিক সুবিধা হয়তো দেওয়া হয়নি। অধিকার তাদের হয়তো বঞ্চিত হতে হয়েছে। কিন্তু নিষিদ্ধ তো করতেই পারত। তাই না? নিষিদ্ধ করেনি। এমনকি জিয়াউর রহমান নামে যে জাদুঘরটি আছে সেটি সুরক্ষিত আছে শেখ হাসিনার সময়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তথাকথিত বিপ্লবের পর বঙ্গবন্ধুর বাড়িটা অক্ষত রইল না। এটা মানসিকতার পার্থক্য, আদর্শগত পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। এটা ভারত এটারও নিন্দা করেছিল বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হয়। তবে আমার বুঝতেই পারছি যে ভারতে এত আওয়ামী লীগের নেতারা আশ্রিত আছে, তারা আছেন। তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আ এরকম একটা ধারণা কেউ দেওয়ার চেষ্টা করছে। তারা অতি উৎসাহে করছে আরকি। তাদের প্রতি আমাদের করুণা ছাড়া আর কিছু দেওয়ার নেই। আগেরবার ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দিল্লি সফর করেছিলেন খলিলুর রহমান, এবার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। বলা হয়ে থাকে সেই সফরে ভারত বেশ কিছু প্রস্তাব দিয়েছিল, যার কোনোটিই মানেননি ডক্টর ইউনূস সরকার। এবারও কি একই দৃশ্যের পুনরাবৃত্তির কোনো সম্ভাবনা কি দেখছে ভারত? কিছু করার নেই। ভারতের সঙ্গে ইউনূস সরকারের সঙ্গে যেরকম একটা কাজ চালানোর মতো সম্পর্ক ছিল সেরকমই সম্পর্ক থাকবে। শুধু ভারত নয়, ভারতের তো পাশে আমি তো একটা কথা বলে রাখি, ঠিক এই সময় একই সময়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি আমেরিকা রওনা হচ্ছেন ৪ দিনের জন্য। আগামীকালই রওনা হচ্ছেন। মানে যেদিন আগামীকাল বৈঠক, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, তখন বিক্রম মিশ্রি থাকবেন কিনা এটা এখনো নিশ্চিত নয়। তিনি ইউএস রওনা হচ্ছেন। ফলে এই ধরনের কোনো সিদ্ধান্ত তারা নেবেন কি নেবেন না তো আমি জানি না, বলতে পারি না। কিন্তু এটা নিঃসন্দেহে যে ভারত সেই সিদ্ধান্তটাকে প্রকাশ্যে প্রতিবাদ জানাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাতের খবর কেউ কেউ প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়ার সুযোগ কি দেখছেন? না, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই। কারণ এটা উনি একটা মাঝপথে ব্রেকের ভিজিট। ব্রেকের ভিজিটে এমন কোনো উন্নততর কোনো সম্পর্ক এক্ষুনি কাল আগামী কয়েক মাসের মধ্যে ঘটে যাবে এমন কোনো ইঙ্গিতও নেই। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎটা তো হলে ধরে নিতে হবে যে কোনো একটা মানে আ সম্পর্কে কোনো ব্রেক থ্রু হতে চলেছে। কিন্তু সেই ব্রেক থ্রু বলতে ২ প্রধানমন্ত্রীর আ যেমন এই সফরেতে খুব একটা যে যেমন অনেকেই হয়তো প্রকাশ করেছে, লেখা হয়েছে স্বাভাবিকভাবে ভারতেও প্রকাশিত হয়েছে। এই গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। গঙ্গা চুক্তি নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা
তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, আর পশ্চিমবঙ্গে নির্বাচিত সরকারের মত ছাড়া কোনো কিছু নদী সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয় না। ফলে আপাতত নির্বাচন পর্যন্ত এই বিষয়ে কোনো আলোচনা করেও কোনো লাভ নেই। চুক্তির নবায়ন হয়তো প্রয়োজন আছে, কিন্তু সেটা তো এবছরের শেষ পর্যন্ত সময় আছে। কোনো কারণে কারণ গঙ্গা চুক্তি নবায়ন করতে গেলে তার যে তথ্য যেগুলো প্রয়োজন, তথ্য ইউনূস সরকারের আমলে শুরু হলেও সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আর শুরু হয়নি নতুনভাবে। তো সেই মানে পানি প্রবাহের যে তথ্যটা, হাইড্রোলজিক্যাল ডাটা, সেগুলো এখনো সম্পূর্ণ যুক্ত হয়, শুরু এখনো হয়নি। ফলে সেগুলো শেষ হলে তারপরে চুক্তির প্রশ্ন। ফলে চুক্তি মানে চুক্তি পুনর্নবীন। আর যদি কোনো কারণে সেটা শেষ না হয়, তাহলে পুরনো যে চুক্তিটা আছে, অর্থাৎ শেখ হাসিনা যে চুক্তিটা করে গিয়েছিল, সেই চুক্তিটাই বহাল থাকবে। সেই অনুসারেই ৩০,০০০ কিউসেক পানি যেরকম যাওয়ার কথা, ৩৫,০০০ সেরকমই যাবে আর। তো আমার কাছে বক্তব্য হচ্ছে এই ভিজিটটা কিছুটা হলেও আমার মনে হয় যে যেটার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে কারণে পররাষ্ট্রমন্ত্রীর আগ্রহ ছিল ভারতে আসার, সেটা হচ্ছে উনি জাতিসংঘে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার, এবং সেই কারণেই উনি ভারতের সহযোগিতা চান। তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে সাইপ্রাস, যে ন্যাটো সমর্থক একটি দেশ। ফলে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে নিশ্চিতভাবে ভারতের সাহায্য দরকার। ভারত মানে হচ্ছে দক্ষিণ গোলার্ধের যত দেশ আছে সকলের সঙ্গেই ভারতের মতটা গ্রহণযোগ্য হয়ে থাকে। সেই পথটা খুবই গুরুত্বপূর্ণ পথ। হয়তো সেখানে ভারতের সাহায্য তিনি চাইবেন। সেখান থেকে যিনি মরিশাস যাবেন, আমি শুনেছি তিনি মরিশাস থেকে পাকিস্তানও সফর করতে পারেন। পাকিস্তানের সমর্থনও প্রয়োজন। আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য ধন্যবাদ। দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশ কি নিজের অবস্থানে অটল ধন্যবাদ। থাকবে, নাকি সবাই ভালো ভারতের কৌশলের কাছে কিছুটা নতি স্বীকার করবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।